প্রেমের পরিবেশ সম্পর্কে মতভেদ ঘটল আমার এবং তার মধ্যে। আমার মতে প্রেমের জন্য প্রয়োজন নির্জনতা, চাঁদ, ফুল ইত্যাদি। কেননা আমি মনে করি একদা এই সব সৃষ্টি হয়েছিল তখন পৃথিবীতে মানুষ আসেনি। এতদিনের পুরনো এই সব পরিবেশে প্রাক প্রাণী যুগে অ্যামিবা এবং প্রোটোপ্লাজমরা প্রেম করেছে। মামস যুগের ডাইনোসরাস টিরোডাক্টিলাররা প্রেম করেছে। প্রস্তর যুগের নরনারীরা নগ্ন হয়ে জীবন্ত মহিষের ঘাড়ে লাফিয়ে পড়ে রক্ত চুষে খেয়েছে এবং প্রেম করেছে। সভ্যতার প্রথম দিক থেকে তো কথাই নেই। অতএব এই প্রাচীন বস্তুগুলির প্রয়োজন আজও আছে। যা প্রচলিত তাই সত্য। যেমন আমরা চিরদিন শুনে আসছি শাহজাহান প্রেমিক, ঘন্টুর সেজদা পরোপকারী এবং রাঙা বৌদির মা মানুষকে খাওয়াতে ভালোবাসেন। এর কোনোটি সম্পর্কেই আমাদের এই নবযুগের কারুরই ব্যক্তিগত অভিজ্ঞতা নেই, তবুও এগুলো সত্য। কিন্তু অনবরত বাগচি বললেন, তা যদি বলেন তাহলে আপনাকে শুনতে হবে সেই কথা। সিজানগড়ে নয়নের আমন্ত্রণে যখন গিয়ে নামলাম তখন বসন্তকাল। মধ্য ভারতের অখ্যাত স্টেট সিজানগড়, কিন্তু তাতে বসন্ত আসতে বাধা নেই। এবং আপনি জানবেন সেই সব পাহাড়, পলাশ এবং নয়নের সাহচর্য। এই পটভূমিকায় বসন্ত এমনই সংক্রামক যে তার আক্রমণের হাত এড়াবার টিকে আজও আবিষ্কার হয়নি, হতে পারে না। আমাকে আপনি যা জানেন তাতে ধরে নিতে পারেন আমি আমার সুযোগের পূর্ণ ব্যবহার করেছিলাম। যাবার দিন আমি বললাম, আজকের দিনে আমরা কি করব সে কথা তুমি বলবে, কেননা তোমাকে আমি বাংলা শিখিয়েছি, কবিতা পড়িয়েছি এবং বক্তব্যটা তোমারই হোক আজ। নয়ন তার কালো বিদ্যুৎ ঝলকানো চোখ দুটি তুলে বলল, আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে। শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজন কুড়াতে। ফুল কুড়োতে হলো বেলা। রাতে নয়নের ব্যক্তিগত প্লেনে করে সে আমাকে পৌঁছে দেবে কলকাতা, নিজে চালিয়ে। আমি বসলাম প্লেনে এবং সঙ্গে বসলো আর একটি বলিষ্ঠকায় ব্যক্তি। পুরো রাত কাটিয়ে ভোরের দিকে দেখলাম আমরা চলেছি সমুদ্রের উপর দিয়ে। বুঝলাম না। আরও আশ্চর্য হলাম যখন সমুদ্রের ভেতর একটি দ্বীপে আমরা নামতে লাগলাম। নামবার পর আমাকে বিস্ময়ে ও বেদনায় ভাষা ছাড়া করে সেই বলিষ্ঠ ব্যক্তিটি ছুঁড়ে ফেলে দিল দ্বীপে। নামিয়ে দিল দুটি ব্যাগ এবং একটি চিঠি, এবং আমার হাতটা ঠিক তেমনি মুচড়ে দিল যার ব্যথা কমতে আমার আধ ঘন্টা লাগবে এবং ততক্ষণে তারা চলে যেতে পারবে। তারা চলে যাবার পর আমি পড়লাম চিঠিটা। নয়ন লিখেছে, আমার প্রেমের সাক্ষী রাখা আমার পক্ষে বিপজ্জনক। অতএব হে বন্ধু, তোমাকে ফেলে যেতে হলো লোকালয় থেকে দূরে। সেখানে একদা নির্বাসিতা হয়েছিল লায়লা, আমার সেক্রেটারির সেক্রেটারি। আশা করি এতদিনে সে চিরন্তন লোকে নির্বাসিতা হয়েছে। দ্বীপটি সাপের জন্য বিখ্যাত কিনা তুমি যে আমাকে ভুল বুঝবে না তা আমি জানি। ইতি তোমার নয়ন। দেখলাম চারিদিক সমুদ্র আর সমুদ্র। দ্বীপটিতে মিঠে জলের উৎস আছে বলে মনে হয়, কেননা চলে যেতে দেখলাম দুটি হরিণকে। তারা জল ছাড়া বাঁচে না। নয়নের দেওয়া ব্যাগটিতে ছিল টিনের খাবার এবং একটি ছোরা। নয়নের প্রেমের পুরনো প্রতিদ্বন্দ্বিনী এই পরিবেশে বেঁচে আছেন কিনা জানি না, তাই আমি চিৎকার করে গায়ত্রী মন্ত্র পড়ব ঠিক করলাম। কেননা এই একান্ত প্রাকৃতিক পরিবেশে পৃথিবীর তাপকেন্দ্র সূর্যকে অভিনন্দন করবার জন্য সে মন্ত্র ছাড়া উপায় কি?
আমার মন্ত্র শেষ হতে না হতে একটি বাণীনিন্দিত নারীকণ্ঠ পরিষ্কার বাংলা ভাষায় আমাকে ডাকল, বলল, কে 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 তুমি? তারপর দেখলাম কালো হাফ প্যান্ট ও গেঞ্জি পরা, তীরধনুক হাতে সে এক অভিনব কপালকুণ্ডলা। আমাকে দেখে সে বলল, মানুষ এইখানে 1 বছর পর? তার বিস্ময় প্রশমিত করলাম আমি আমার কাহিনীর পুরাবৃত্ত বলে। লায়লা জানালো যে তাকে নির্বাসিত করবার সময়ে নয়ন একটি ট্রাঙ্কে কেবল জামাকাপড় ছাড়া আর কিছুই রেখে যায়নি। তারপরে স্বভাবতই শুরু হলো আমাদের দ্বৈত জীবন। গুহাতে রাত্রি যাপন, ঝর্ণাতে স্নান, খিদে পেলে তীরধনুক নিয়ে গর্জন করতে করতে হরিণের পেছনে তেড়ে গিয়ে শিকার করা, আর গাছের ডালে সেই হরিণ টাঙিয়ে রেখে নিচে আগুন জ্বেলে ঝলসে ঝলসে তাকে খাওয়া। শিকার করতে সেই 4-5 মণ ভারী হরিণকে টেনে আনতে, ছাল ছাড়াতে লায়লা আমার চেয়ে অনেক যোগ্য ছিল, সন্দেহ নেই। কেননা লায়লার মাংসপেশি, শক্তি এবং কর্মক্ষমতা যে কোনো পুলিশ কনস্টেবলের পক্ষেও একান্ত ঈর্ষার বস্তু। তাছাড়া লায়লার ছিল একটি আদিম ভাব। যেমন ধাবমান হরিণের পাল দেখলেই গলা দিয়ে বিকট গর্জন করে তাদের ভয়ে ভড়কে দিত সে, এবং গর্জন করে লাফাতে লাফাতে ছুটে যেত ধনুক হাতে। ঝর্ণাতে সন্তর্মান পাকা রুই মাছ দেখলে সে তেমনি ধারা জান্তব উল্লাসেই লাফিয়ে পড়ে তাকে ধরে তুলে আনত। জ্বালানি কাঠের দরকার হলে ছোট ছোট গাছ অনায়াসে ভেঙে ফেলত। সন্ধ্যার দিকে শুধু প্রশমিত হতো তার উদ্যম। কেননা তখন কাঁচা বাঁশের চোঙায় বুনো অঙ্গুর মজিয়ে রস বানিয়ে খেয়ে বোঁদ হয়ে ঘুমোতো সে। লায়লা যদি এমনি চালেই চলতো তাতে আপত্তি ছিল না, কিন্তু এক পূর্ণিমার রাতে সে আমার প্রেমে পড়ে গেল। প্রথম কদিন আমারও মন্দ লাগেনি, কিন্তু তারপর বুঝলাম আমার বিপত্তি। চাঁদের প্রথম অবস্থা থেকে পূর্ণিমা পর্যন্ত আমরা দুজন সমুদ্রের ধারে দাঁড়িয়ে দেখলাম। গাছের ডালে দোলনা টাঙিয়ে ঝুললাম কত বিকেলে। ফুলের গয়না পরে নাচলো পর্যন্ত লায়লা, এবং আমাকে হলো গান গাইতে। দুপুরগুলিতে কবিতা শোনাতে হলো তাকে, সকালে হলো তার কবিতা শুনতে। হায়, লায়লার ছিল না কল্পনা, তাই কবিতায় তার দখল ছিল না। নাচ সে কখনো শেখেনি, তাই নাচে তার ছন্দ ছিল না। তাছাড়া প্রেমে পড়ে থেকে সে ধীরে ধীরে নারী জাতির যে কোনো একজনের মতোই করতে লাগলো, এবং আমাকে শিকার করতে, আগুন জ্বালাতে, পাথর ভাঙতে এবং গাছ কাটতে এই কাজগুলির ভার নিতে হলো। বুঝে দেখুন, সারা সকাল 5 মাইল দৌড়ে যখন আমি মেরে এনেছি পাখি, হরিণ বা খরগোশ, তখন আমি চাই আরাম, সেবা এবং যত্ন। তখন লায়লা বসে ফুল ভাসাচ্ছে ঝর্ণার জলে। নিঃসন্দেহে রান্নার জোগাড়ও করতে হবে আমাকেই। বুঝে দেখুন, কাঠ কেটে বোঝা বেঁধে, কাঠপিঁপড়ের কামড়ে জ্বলে, ছিনে জোঁক পা থেকে ছাড়িয়ে আমি সবে এসে বসেছি গাছের ছায়ায়। তখন লায়লা আমাকে চিমটি কেটে বলল, দুষ্টু, আমাকে ধরো তো, বলে সে ছুটতে লাগলো। যদি আমি তার কথা না শুনি তাহলে সারা রাত সে বসে বসে কাঁদবে এবং ঘুমোতে দেবে না আমাকে। তার চেয়ে লুকোচুরি খেলা নিরাপদ। তারপর সে হয়ে উঠল আরও ভয়ানক, কেননা যখন তখন এলিয়ে পড়তে লাগলো আর বলতে লাগলো, আমাকে বয়ে নিয়ে চলো লক্ষ্মীটি। 2-2.5 মাইল লায়লাকে বয়ে নিয়ে আসতে আমি বাধ্য হতাম, কেননা সে শারীরিক শক্তি বেশি রাখত। তখন চাঁদ দেখলে আমার ভয় করত, ফুল দেখলে বিজাতীয় বিদ্বেষ হতো।
সমুদ্র কল্লোলে আরাম ছিল না, নির্জনতায় ছিল না স্বাদ, এবং প্রেমের সম্বন্ধে আমার হলো অ্যালার্জি। তখন দ্বীপে আমার কেটেছে সবে 3 মাস। আর কিছুদিন থাকলে কি হতো বলতে পারি না, কেননা সেই সময় একদিন দেখা গেল জাহাজ এই দিকে আসছে। মুক্তির এই সম্ভাবনায় পাগল হয়ে গেলাম আমি। বললাম, লায়লা, তোমার সবচেয়ে রঙিন শাড়ি কোনটা? বেছে নিলাম 3খানি, হলদে, সবুজ এবং লাল। বাঁধলাম তাদের বাঁশের ডগায়। দ্বীপের মাঝখানে ছিল একটি সুবৃহৎ গাছ। তার মগডালে উঠলাম আমি এবং সেই বাঁশের নিশান ওড়াতে লাগলাম নিরন্তর। কি ভাগ্যে দেখতে পেয়েছিল তারা! পরদিন দ্বীপের কাছে এসে নোঙর করল আর নৌকো পাঠালো আমাদের আনতে। আমি বললাম, তারপর? অনবরত বাগচি বললেন, জাহাজের ক্যাপ্টেনের বউ ছিল না। লায়লাকে তার হেফাজতে রেখে আমি গা ঢাকা দিয়ে নেমে পড়েছিলাম ঝর্ণার কাছে। সেখান থেকে আমি কেমন করে বাড়ি ফিরলাম তা আর জানতে চাইবেন না। তবে এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে, প্রেম করতে হলে নির্জনতা খুঁজবেন না। প্রেম করুন কলকাতা শহরে, যেখানে প্রতি 5 মিনিটে 3 বার বাস ট্রাম পাবেন। যখন তখন সরে পড়তে পারবেন, এবং প্রেম সেখানে কখনোই বাচাল হয়ে উঠবে না। বলে অনবরত বাগচি নাটকীয়ভাবে উঠে পড়লেন। দুজনেই আমরা পুরুষ, তবুও তাঁর বক্তব্যকে পরিস্ফুট করবার জন্যেই হয়তো ট্রাম ধরতে ছুটতে লাগলেন প্রাণপণে। স্টপের কাছে গিয়ে ছাতাটা 2-3 বার বন্ধ করে খুলে আমাকে বললেন, বিদায়, বিদায়। আমিও বললাম, বিদায়। তাকে নয়, ছাতাটাকে। ছাতাটা ছিল আমার। বুঝলাম তার সঙ্গে আমার আজই শেষ দেখা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এরকম আরও ভালো ভালো গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।